সমস্যার সমাধান করা যত সহজ, মানুষকে বাদ দিয়ে কোন সরকার কিছু করতে পারবে না। তার প্রমাণ বিগত 15-16 বছর আমরা দেখেছি না, মানুষ সাথে ছিল না, এই জন্য তারা কোন সমস্যার সমাধান করতে পারে না। তিস্তা পারে নাই, রোহিঙ্গা পারে নাই, পার্বত্য চট্টগ্রাম পারে নাই, কোথাও পারবে না, পারে নাই, পারার কোথাও না। এই ধরনের সমস্যার জন্য, সমাধানের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই সরকারকে মনোবল দেয়, সরকারকে আলোচনায় শক্তি যোগায়। এই তিস্তা বাঁচাও আন্দোলন আমাকে মনে করিয়ে দেয় দেশনেত্রীর কথা। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। এখন আমি বলছি তিস্তা বাঁচাও, নদী বাঁচাও। কারণ নদী হচ্ছে বাংলাদেশের প্রাণ শক্তি। আজকে বাংলাদেশ যে গড়ে উঠেছে, নদী ব্যতীত কোন সভ্যতা কোন সময় গড়ে ওঠে না। প্রত্যেক সভ্যতার পেছনে আপনি দেখবেন নদীকে ঘিরে সভ্যতা, নদীকে ঘিরে মানুষের জীবনযাপন, নদীকে ঘিরে মানুষের অর্থনীতি, নদীকে নিয়ে আপনার প্রকৃতির সাথে বসবাস। এবং যখন নদী ধ্বংস হয়ে যায় তখন মানুষ আর থাকে না, সেই মানুষ আর মানুষ থাকে না। আজকে তিস্তাকে দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই যে তিস্তা আমি দেখতে পাচ্ছি, এটা কি নদী আছে? এখন আর নদী নাই। দেখেন, এই পানির অভাবে শুধুমাত্র তিস্তাকে আজকে যে অবস্থায় নিয়ে এসেছে, পানির অভাবে এই অঞ্চলে 15 লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে। এটা আপনারা জানেন? 15 লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে, এই শুধুমাত্র তিস্তার পানি, এই অঞ্চলে পানির অভাবের জন্য। আপনি চিন্তা করেন, 15 লক্ষ টন চাল যদি আজকে বাংলাদেশের এই অঞ্চলে উৎপাদিত হতো, বাংলাদেশের খাদ্য সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, জলবায়ু, জীব বৈচিত্র্য আজকে কোথায় থাকতো? আজকে বাংলাদেশ এবং এই অঞ্চলকে নিয়ে আমরা একটা অন্য জায়গায় যেতে পারতাম। সুতরাং খালি তিস্তা নয়, তিস্তার পানি নয়, এর সাথে জড়িত আমাদের দৈনন্দিন জীবনযাপন। আপনি দেখেন শিক্ষার্থীরা কি বলছে, আপনাদেরকে সরে যেতে বলছে। ওরা দেখতে পাচ্ছে না, এই কষ্ট করে কবে থেকে বসে আছে মেয়েগুলো। তোমরা একটু সরে যাও, সরে যাও, ওদেরকে দেখতে দাও। আপনার তিস্তার পানি কেন নাই? তিস্তার পানি নাই যেহেতু উজান থেকে যে পানি আসছে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র করেছে মাত্র 74 মেগাওয়াট। চিন্তা করেন, এমন কোনো বড় কিছু নেই, মাত্র 74 মেগাওয়াটে। সেখানে গজল ডোবা বাঁধ সৃষ্টি করেছে, বিভিন্ন পয়েন্টে পানি অন্যদিকে ধাবিত করেছে। আমাদের যে দাবি সেটা কোনো চাওয়া পাওয়ার বিষয় না, সেটা আমার আন্তর্জাতিক আইনে আমার যে প্রাপ্য পানি সেখান থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হচ্ছে। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় আমি ন্যায্যভাবে যে পানি পাওয়ার কথা সেই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার রিভার কমিশনের কথা বলা হয়, কোনো কিছু হয় না। বারবার আলোচনা হয়,
কোনো কিছু হয় না। একবার এই অজুহাত, আরেকবার আরেক অজুহাত, এর মাধ্যমে যুগ যুগ চলে যাচ্ছে। এদিকে তিস্তা মৃত্যুর পথে আছে আজকে তিস্তা। যত দেরি হচ্ছে, পানি যত কম আসছে, তিস্তা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। এই তিস্তায় পানি প্রবাহিত করতে হবে। যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে তিস্তাকে জীবিত করতে হবে। তিস্তার মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনে প্রাণ সৃষ্টি করতে হবে, উৎপাদন বাড়াতে হবে, মানুষের চাকরি বাকরির সুযোগ করতে হবে, আমাদের জীব বৈচিত্র্যকে বাঁচাতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে। বাংলাদেশ ছোট দেশ, আমাদের কম জায়গা, প্রত্যেকটি জায়গার সদ্ব্যবহার যদি করতে না পারি, আমরা এত বড় জনশক্তিকে আমরা খাওয়াতে পারবো না, আমরা দেশ করতে পারবো না, আমরা উন্নয়নের দিকে যেতে পারবো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যে উন্নয়নের রাজনীতি, সেটা হচ্ছে উৎপাদনের রাজনীতির মাধ্যমে। উৎপাদন না হলে কোনো উন্নয়ন হবে না, মানুষ খেতে পারবে না, মানুষের স্বাস্থ্য ভালো থাকবে না, চিকিৎসা করতে পারবে না। তারেক রহমান সাহেব আজকে এই তিস্তা বাঁচাওয়ের উপরে যে কর্মসূচি দিয়েছে, এই অঞ্চলের মানুষকে উনি জাগ্রত করে দিয়েছে। এই স্লোগানটা আবার বলতে হবে, জাগো বায়ে, জাগো বায়ে। বড় ভালো স্লোগান, আমার খুব ভালো লাগছে। প্রথমে বুঝতে পারি না, আস্তে আস্তে এখন বুঝতে পেরেছি এটা কি। এটা সারা বাংলাদেশের নদী বাঁচার আন্দোলনে এই স্লোগান চালু করে দেব। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আজকে যারা কষ্ট করে দেশপ্রেমিক নাগরিক হিসাবে আজকে এখানে আপনার উপস্থিত হয়েছে, এগুলো সব দেশপ্রেমিক, তাই না? সবাই দেশপ্রেমিক। এই মহিলা আমাদের